সালটা 2015। কলকাতার রবিনসন স্ট্রিটের আলিশান ফ্ল্যাটের বাথরুম থেকে দেশলাই হাতে বেরিয়ে আসছেন বাড়ির ছোট ছেলে। রাতে ডিনার শেষ করে তিনি সোজা চলে গেলেন নিজের বেডরুমের দিকে। আর এই বেডরুমেই ততক্ষণে অপেক্ষা করছিলেন দামি পোশাক পরে তার নিজের দিদি। ওদিকে ততক্ষণে বাথরুম জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। আর এই ঘটনার তদন্ত করতে এসে পুলিশ প্রথমে ভেবেছিলেন এটা স্রেফ একটা আত্মহত্যার ঘটনা, কিন্তু তারপর যেটা ঘটল সেই অকল্পনীয় ঘটনা দেখে কলকাতা পুলিশের গা হিম হয়ে গেল। ঘটনার সূত্রপাত হয় যখন ওই ফ্ল্যাটে ছোট ছেলেটিকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, আর ছোট ছেলেটি বারবার বলছিল ওই ঘরে যাবেন না, ওকে ডিস্টার্ব করবেন না। একটা পচা গলা নরকঙ্কাল আর বাথরুমে এক বৃদ্ধের দেহাবশেষ। এই অকল্পনীয় ঘটনার অন্ধকার দিক যা আপনার বাস্তবকে নাড়িয়ে দেবে। কেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ দিনের পর দিন একটা লাশকে বাড়িতে আটকে রাখলেন, আর কেনই বা বাড়ির বড় কর্তা আত্মহত্যা করলেন? আর এই বাস্তব ভৌতিক ঘটনার অন্ধকার দিকটা জানতে গেলে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতেই হবে। ঘটনার শুরু হয়েছিল 2015 সালের 10ই জুন কলকাতার একেবারে কেন্দ্রস্থল রবিনসন স্ট্রিটের 3 নম্বর ম্যানশনে। রাত তখন প্রায় 10:30। হঠাৎ ওই বিশাল বাড়ির দোতলার বাথরুম থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখলেন প্রতিবেশীরা। দেওয়া হলো পুলিশে খবর, আর পুলিশ এসে দরজা ভেঙে যা দেখলেন তা দেখে তাদের চোখ কপালে উঠল। মেঝের ওপর পড়ে রয়েছে 87 বছরের বৃদ্ধ বাড়ির কর্তা অরবিন্দ দের প্রায় পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ। সেই দিনই পুলিশ প্রাথমিক তদন্তে পায় যে তিনি কেরোসিন দিয়ে গায়ে আগুন লাগিয়ে মারা গিয়েছিলেন, অর্থাৎ এটা সাধারণ একটা আত্মহত্যার কেস ছিল। তার দেহের কিছুটা দূর থেকে একটা আধপোড়া দেশলাইয়ের বাক্স আর এক বোতল খালি কেরোসিন উদ্ধার করেছিল পুলিশই। আর এর সাথে সাথেই উদ্ধার করা হয় একটা সুইসাইড নোট, যার মধ্যে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই সব কিছু মিলিয়ে পুরো গল্পটা অনুযায়ী পুলিশ প্রাথমিক তদন্তে ভেবেই নিয়েছিল যে এটা নিছকই একটা আত্মহত্যার ঘটনা। কিন্তু মৃত অরবিন্দ বাবুর 44 বছর বয়সী ছোট ছেলে পার্থ দেকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো, তখনই লাগলো খটকা। পার্থর চোখ মুখ ছিল সম্পূর্ণ শান্ত, নির্বিকার, কোনো কান্না নেই, নেই কোনো উত্তেজনা। উপরন্তু সে বারবার পুলিশকে বলছিল ঘরের ভেতরে যেও না, ওকে ডিস্টার্ব করো না। আর এই কথাটাতেই পুলিশের সন্দেহ আরো বাড়তে থাকে। তারা জোর করে ফ্ল্যাটের বাকি অন্ধকার ঘরগুলো তল্লাশি শুরু করেন। আর এই ঘর তল্লাশি করতে গিয়েই পুলিশ যা দেখতে পায় তাতে কলকাতার দুধে গোয়েন্দাদেরও গা শিউরে উঠেছিল। প্রথম দুটো ঘর খুলে কিছু না পেয়ে পুলিশ প্রথমে হতাশই হয়েছিল। ঠিক তারপরেই 3 নম্বর ঘরের দরজাটা ভাঙতেই পচা গন্ধে পুলিশের গা শিউরে উঠেছিল। ঘরের ভেতরে জানলা দরজাগুলো সব কাপড় আর চাদর দিয়ে সিল করা হয়েছিল, আর ঠিক ঘরের মাঝখানে ছিল একটা বিছানা। আর এই বিছানাতেই শুয়েছিল বাড়ির মেয়ের পচা গলার নরকঙ্কাল। আর এই পচা গলা নরকঙ্কালটা কি সাজানো হয়েছিল দামি পোশাক দিয়ে। আর এই দেখেই পুলিশের বড় কর্তাদের ঘুম উড়ে যায়। পুলিশ কোনো মতে সেই ঘরে ঢুকে তল্লাশি চালাতে থাকলে এবং ওই ঘর থেকে আরো দুটো পচা গলা মৃত কুকুরের কঙ্কালও পাওয়া যায়। পুলিশ যখন তদন্ত করছিল পার্থ তখন তাদের সাথেই ছিল। পুলিশ চমকে গিয়ে পার্থকে জিজ্ঞেস করে এই নরকঙ্কালটি কার? পার্থ খুব শান্ত গলায় উত্তর দেয়, এটা আমার দিদি দেবযানী। পার্থ নির্দ্বিধায় স্বীকার করেছিল যে প্রায় 6 মাস আগে 2014 সালের ডিসেম্বর মাসে তার দিদি দেবযানী মারা যান। কিন্তু দিদিকে ছাড়া তার নাকি বাঁচা অসম্ভব ছিল, তাই তিনি দিদির ডেড বডি পুড়িয়ে দেননি। দিনের পর দিন সেই লাশটির সাথে সহবাস করেছেন এই পার্থ। কখনো বড় বড় রেস্তোরাঁ থেকে খাবার এনে খাইয়েছেন লাশটিকে, কখনো বা জড়িয়ে ধরে ঘুমিয়েছেন সারা রাত। এমনকি পচা গলা দেহের গন্ধ আটকাতে ব্যবহার করেছেন চড়া পারফিউম আর পচা গলা দেহের গন্ধ এই মিশিয়ে যে গন্ধটা তৈরি হয়েছে সেই গন্ধটাকে দিনের পর দিন সহ্য করেছেন এই পার্থ দে। এটা কোনো ভৌতিক গল্প নয়, 2015 সালে খোদ কলকাতায় ঘটে যাওয়া একটা বাস্তব মানসিক ট্র্যাজেডির গল্প। কিন্তু প্রশ্নটা হলো কেনই বা বাড়ির বড় কর্তা আত্মহত্যা করলেন, আর কেনই বা বাড়ির ছোট ছেলে দিদির পচা গলার নরকঙ্কাল নিয়ে দিনের পর দিন সহবাস করতে থাকলেন? আর এই প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে আমাদের যেতে হবে পরের পর্বে। রবিনসন স্ট্রিটের এই কঙ্কালকাণ্ড সামনে আসার পর মানুষ প্রথমে ভেবেছিল
এই বাড়ির ছোট ছেলে পার্থদে হয়তো অশিক্ষিত কিংবা কোনো সাধু বা তান্ত্রিক, কিন্তু পুলিশ যখন এই পরিবারের অতীতটাকে ঘেঁটে দেখলেন তখন তদন্তকারীরাই চমকে গিয়েছিলেন। এই পরিবারের ব্যাকগ্রাউন্ডটা ছিল অনেকটা রূপকথার গল্পের মতন। এই পরিবারের সবাই ছিলেন উচ্চশিক্ষিত। পার্থ দে এবং তার দিদি দেবযানী দে দুজনেই ছিলেন অত্যন্ত মেধাবী। দুজনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত রাজাবাজার সায়েন্স কলেজ থেকে বিটেক পাশ করেছিলেন। এমনকি পার্থ দে একসময় ভারতের সবথেকে বড় আইটি কোম্পানি টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসের একজন হাই প্রোফাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। এমনকি তিনি আমেরিকাতেও বেশ কিছুদিন চাকরিও করেছিলেন। অন্যদিকে দিদি দেবযানী ছিলেন ক্যালকাটা গার্লস হাই স্কুলের একজন মিউজিক টিচার। অঢেল টাকা, উচ্চ শিক্ষা এবং সমাজের উচ্চ স্তরের সঙ্গে ওঠা বসা, এই সবই ছিল দে পরিবারের রোজ নামচা। কিন্তু এই বিলাসবহুল জীবনের পেছনে ধরা পড়েছিল এক ভয়ঙ্কর ট্রমা। 2005 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান দেবযানী এবং পার্থের মা, এবং এই মৃত্যুটাই ছিল এই পরিবারের ধ্বংসের প্রথম ধাপ। পুলিশ ওই ফ্ল্যাট থেকে স্তূপায়িত করা ডায়েরি উদ্ধার করেছিল, এবং এই ডায়েরিগুলোর একটা বড় অংশ জুড়ে ছিলেন মা আরতি দেবী। ডায়েরির পাতাগুলো বিশ্লেষণ করে সাইকিয়াট্রিস্টরা এক চরম মনস্তাত্ত্বিক জটিলতার হদিশ পান। ডায়েরির বিভিন্ন লেখায় এই ইঙ্গিত ছিল যে মা আরতি দেবী তার সন্তানদের প্রতি এক অদ্ভুত মানসিক নিয়ন্ত্রণ চালাতেন। সন্তানদের বাইরের পৃথিবীর মানুষের থেকে দূরে রেখে সবসময় নিজের আঁচলের তলায় আগলে রাখতেন তিনি। এই অতিরিক্ত বা ওভার প্রোটেক্টিভ আচরণের কারণেই পার্থ ও দেবযানী ছোটবেলা থেকেই বাইরের সমাজের সাথে স্বাভাবিকভাবে মিশতে শেখেনি। এমনকি তাদের বলা হয়েছিল স্কুলে গিয়েও কারোর সাথে কথা না বলতে। ছোটবেলা থেকেই বাইরের সবার সাথে এই যোগাযোগ বিচ্ছিন্নতার কারণেই পার্থ এবং দেবযানী একে অপরের প্রতি চরমভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলেন। এমনকি কিছু পাতায় এমন কিছু ইঙ্গিতপূর্ব ও ডার্ক কথাবার্তা লেখা ছিল যা থেকে তদন্তকারীরা ভাই বোনের মধ্যে এক ধরনের ইনসেস্টুয়াস রিলেশনশিপ বা অতি বিকৃত সম্পর্কের টান খুঁজে পেয়েছিলেন, যা পার্থ ও দেবযানীর মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দিয়েছিল। শুধু তাই নয়, আরতি দেবী তার ছেলে মেয়েদের মধ্যে এক অলৌকিক চিন্তাভাবনা এবং তন্ত্রমন্ত্রের বিশ্বাসের বীজও রোপণ করেছিলেন। আরতি দেবীর মৃত্যুর পর দেবযানী নিজেকে এক আধ্যাত্মিক গুরু বলে মানতে শুরু করেন। তিনি অবিকল তার মায়ের মতন আচরণ শুরু করেন এবং ক্রমাগত ভাই পার্থকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। 2014 সালের মাঝামাঝি থেকে দেবযানী এক অদ্ভুত আধ্যাত্মিক সাধনা শুরু করেন, যার নাম ছিল স্টারভেশন থেরাপি। তিনি ভেবেছিলেন দিনের পর দিন না খেয়ে থাকলে বা উপবাসে থাকলে তিনি ঈশ্বরের সান্নিধ্য পাবেন, এবং এর ফলে ক্রমাগত অপুষ্টির কারণেই একসময় দেবযানীর মৃত্যু হয়। কিন্তু এক্স্যাক্টলি কি করেছিলেন দেবযানী তার ভাই পার্থের ওপর? কেনই বা পার্থ দেবযানীর মৃতদেহকে পুড়িয়ে না দিয়ে দিনের পর দিন সহবাস করে গেছিলেন তার সাথে? আর এই সব কিছুর হদিশ পেতে হলে আমাদের এবার যেতে হবে পরের পর্বে। পার্থ পুলিশের কাছে স্বীকার করে যে দেবযানী যেদিন মারা গেছিল সেদিন সে একবারের জন্যও কাঁদেনি কিংবা ভয় পায়নি। দেবযানীর মৃতদেহটাকে সে বিছানার ওপর শুইয়ে দিয়ে পরম যত্নে সে কাশ্মীরি শাল চাপিয়ে দিয়েছিল দিদির গায়ে। পার্থের বিশ্বাস ছিল যে দেবযানী মারা যায়নি, সে হয়তো সাধনার এক বিশেষ আধ্যাত্মিক পর্যায়ে গিয়েছে। আর এই বিশ্বাস থেকেই পার্থ দিনের পর দিন দিদির পচা গলা দেহকে জড়িয়ে ধরে শুয়েছে প্রায় টানা 6 মাস। এই ঘটনার সব থেকে রোমাঞ্চকর দিক ছিল পার্থের রোজকার রুটিন। পার্থ রোজ নিয়মিত করে পার্ক স্ট্রিটের নামি দামি রেস্তোরাঁ থেকে পিৎজা কিংবা পাস্তা অথবা পেস্ট্রি কিংবা বিরিয়ানি কিনে আনত। রাতে ঘরে মোমবাতি জেলে চড়া ভলিউমে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বা ডিভাইন মিউজিক চালিয়ে দিত। তারপর সেই খাবারের প্লেটগুলো পার্থ নিয়ে ধরতো দিদির কঙ্কালের মুখের সামনে। এরপর খাবারগুলোকে ফেলে দেওয়া হতো ঘরের কোণে, আর এর ফলেই খাবারগুলো পচে গিয়ে ঘরের কোণে আবর্জনা তৈরি হয়। কিন্তু তারপরেও পার্থের ডিনার ডেট বন্ধ হয়নি। দেবযানী মারা যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই দেবযানীর প্রিয় দুটো পোষ্য, দুটো ল্যাব্রাডর কুকুর, তারাও মারা যায় না খেতে পেয়ে। পার্থ সেই কুকুরের দেহ দুটোও ফেলতে দেয়নি। সে বিছানায় দেবযানীর কঙ্কালের পাশে শুইয়ে রেখেছিল সেই কুকুরের দুটো দেহকে। কিন্তু এখানেই শেষ নয়, কঙ্কালগুলোর একাকিত্ব দূর করার জন্য পার্থ দামি দামি সফট টয় কিংবা টেডি বিয়ার কিনে সাজিয়ে রাখতেন খাটের দুপাশে। ধীরে ধীরে মৃতদেহগুলো যখন পচতে শুরু করে এবং সেখান থেকে আস্তে আস্তে চড়া দুর্গন্ধ বেরোতে শুরু করে,
তখন পার্থ দরজা জানলাগুলো বন্ধ করে দেন কাপড় দিয়ে, এবং তারপর 24 ঘন্টা ঘরের মধ্যে জ্বালানো হতো গুচ্ছ গুচ্ছ ধূপকাঠি, এবং তার সাথে ব্যবহার করা হতো দামি দামি পারফিউম। আর এসবের সাথেই চলতো চড়া ভলিউমে মিউজিক আর কঙ্কালকে পিৎজা খাওয়ানো। এছাড়াও ওই ঘরে পাওয়া যায় অজস্র ধর্মীয় বই এবং ক্যাসেট। বিভিন্ন রকম ধর্মীয় বই এবং ক্যাসেটের সাথে সাথে পুলিশ আরও একটি ক্যাসেটের সন্ধান পায়, এবং তদন্তকারীরা এই ক্যাসেটটি শুনে রীতিমতো শিউরে উঠেছিলেন। কি ছিল এই ক্যাসেটে জানবো পরের পর্বে। পুলিশি জিজ্ঞাসাবাদ চলাকালীন পার্থ নিজেই স্বীকার করেন যে তার দিদি দেবযানীর মৃত্যু হয় 2014 সালের 24শে ডিসেম্বর, কিন্তু তার বাবাকে সেই খবর জানানো হয় 2015 সালের 12ই মার্চ। 12 সপ্তাহ ধরে পার্থ তার দিদির পচা গলা দেহের সঙ্গে ছিলেন এই বিশ্বাসেই যে দিদি জীবিত আছে। আর এক্ষেত্রে পার্থ যুক্তি দেয় যে সে দিদিকে এতটাই ভালোবাসতো, তাই সে দিদির থেকে আলাদা হতে চায়নি। এইখানে বলে রাখি, পার্থর বাবা অরবিন্দবাবু পুলিশে খবর দিতে চেয়েছিলেন এবং তার মেয়ের সৎকারের ব্যবস্থা করতে চেয়েছিলেন, কিন্তু 44 বছরের জোয়ান ছেলের হিংস্র রূপের কাছে 77 বছর বয়সের বৃদ্ধ বাবা মানসিকভাবে সম্পূর্ণ দমে যান এবং প্রাণের ভয়ে চুপ করে যান। শেষের কয়েকটা মাস অরবিন্দবাবু নিজেকে বিশাল ফ্ল্যাটের একটা ছোট্ট ঘরে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছিলেন। তিনি রান্নাঘর বা পার্থের ঘরের দিকে কখনোই যেতেন না, শুধুমাত্র তারা চিরকুটের মাধ্যমে কথোপকথন চালাতেন। ছেলের এই বিভৎস পাগলামি আর তীব্র পারফিউমের গন্ধ না নিতে পেরেই অরবিন্দবাবু আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এবার ফিরে আসি সেই অডিও ক্যাসেটের কথায়, এবং সেই ক্যাসেটেই ছিল পার্থের 2 ধরনের গলার স্বর, এবং এটা দেখেই পুলিশ প্রথমে শিউরে ওঠেন, এবং পরে সেই ক্যাসেটের অডিও বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানান যে পার্থ প্রথমে ঘরে চড়া মিউজিক চালাতেন, এবং তারপরে তিনি চালাতেন তারই ভয়েস রেকর্ড করা অডিও টেপ, এবং তারপর তিনি সেই অডিও টেপের সঙ্গেই কথা বলতেন। এছাড়াও অরবিন্দবাবুর ঘর থেকে পাওয়া যায় একটা সুইসাইড নোট, এবং যার মধ্যে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কিন্তু একটা সুইসাইড নোটে লেখা কয়েকটা শব্দ কি একটা আত্মহত্যার সব দায়িত্ব নিয়ে নিতে পারে? এই বৃদ্ধের আত্মহত্যার পেছনের আসল দায়ীটা কে? অবশ্যই জানাবেন কমেন্টে। এখন আসা যাক পরের পর্বে। রবিনসন স্ট্রিটের সেই বাড়ি থেকে সবকটা কঙ্কালকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর পার্থকে আটক করা হয় উইলিয়াম শেক্সপিয়ার সরণির থানায়। সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো, লকআপে থাকাকালীন পার্থ চরম শান্ত ছিল এবং সাধারণ খাবার খেতে অস্বীকার করছিল। সে খেতে চাইছিল শুধুমাত্র পিৎজা। সারা রাত ধরে মেঝেতে বসে বসে একাই বিড়বিড় করছিল পার্থ। পরের দিন 11ই জুন আদালতে পার্থর মানসিক অবস্থা দেখে তাকে জেলে না পাঠিয়ে ক্যালকাটা প্যাভলভ মেন্টাল হসপিটালে তাকে ভর্তি করা হয়, এবং সেখানে 5 জন অভিজ্ঞ ডাক্তারের অধীনে প্রায় 5 মাস ধরে তার চিকিৎসা চলে। চিকিৎসকেরা জানান পার্থ তীব্র সিজোফ্রেনিয়া নামক এক রোগে আক্রান্ত, এবং বাস্তব ও কল্পনার তফাৎ বোঝেন না তিনি। তিনি বিশ্বাস করতেন তার দিদি দেবযানী মারা যাননি, বরং সাধনা করছেন। ডায়েরি ঘেটে মনস্তত্ত্ববিদরা দেখেন বারবার কঠোর শাসন এবং 2 ভাই বোনের তীব্র সামাজিক একাকিত্বতাই পার্থকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। ঠিক এই মুহূর্তে যখন গল্পটা পুরো শেষের দিকে, ঠিক এই সময় ঘটে যায় পার্থর জীবনে আরেকটা অদ্ভুত অলৌকিক ঘটনা। 5 মাস চিকিৎসার পর পার্থের যখন মানসিক অবস্থার উন্নতি হয়, তখন তাকে আদালতে আবার নিয়ে আসা হয়, এবং এক্ষেত্রে আদালত তাকে মুক্তি দেয়। মুক্তি পাওয়ার পর পার্থ কিন্তু আর ফিরে যাননি রবিনসন স্ট্রিটের সেই ফ্ল্যাটে। রবিনসন স্ট্রিটের ফ্ল্যাট সিল করে দেওয়া হয়, এবং পরিবারের কেউ না থাকায় পার্থকে মাদার টেরেজার মিশনারিজ অফ চ্যারিটিতে আশ্রয় দেওয়া হয়। এরপর আরও 1.5 বছর তিনি সেখানে কাটান। এরপর 2016 সালের শেষের দিকে যখন আইনি জটিলতা প্রায় শেষ হয়ে যায়, তখন পার্থ কলকাতার ওয়াটগঞ্জে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। 21শে ফেব্রুয়ারি 2017 ওয়াটগঞ্জের সেই ফ্ল্যাটের বাথরুম থেকে পার্থের পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ উদ্ধার করে প্রতিবেশীরা। ঠিক একইভাবে সেই দেহের কিছুটা দূরেই পড়েছিল একটা পুড়ে যাওয়া দেশলাই আর একটা খালি কেরোসিনের জার। ঠিক যেমনভাবে পার্থের বাবা আত্মহত্যা করেন, ঠিক তেমনভাবেই পার্থও আত্মহত্যা করে, এবং এই ঘটনাটা থেকেই পুলিশ মনে করে যে পার্থের বাবার আত্মহত্যা আসলে ছিল খুন, এবং এক্ষেত্রে পার্থই ছিল দায়ী। কিন্তু এতক্ষণে হয়ে যায় অনেকটা দেরি, কারণ ততক্ষণে আসামি নিজেই আত্মহত্যা করেছে।
পার্থদের এই আত্মহত্যার পরেই রবিনসন স্ট্রিটের এই কঙ্কাল কাণ্ডের শেষ হয়। কিন্তু এই কেসটা কলকাতার বুকে ক্রাইমের একটা এমন দাগ রেখে গেছে যা সহজে মোছার নয়। বাবা মার চরম শাসন, মায়ের অন্ধবিশ্বাস এবং ছেলেমেয়েদের কল্পনার জগতে ঠেলে দেওয়া, এই সব কিছু মিলিয়ে পার্থ এবং দেবযানীর এই পরিণতি হয়েছিল, যা আজকালকার বাবা মাদের বাচ্চাদের শাসনের ক্ষেত্রে নতুন একটা ধারণার সৃষ্টি করে। ছেলেমেয়েকে উচ্চশিক্ষিত করার সাথে সাথেই বাবা মার কঠোর শাসন এবং তার মায়ের অন্ধবিশ্বাস আজ পার্থ আর দেবযানীর এই অবস্থা করেছিল। এবং এর থেকেই আজকালকার অভিভাবকদের শিক্ষা নেওয়া উচিত, শুধুমাত্র ছেলেমেয়েদের উচ্চশিক্ষিত করাই নয়, তাদের কঠোর শাসন এবং বিকৃত মানসিক কল্পনাও বিপদ ডেকে আনতে পারে, যা ছেলেমেয়েদের মনে তৈরি করে ডিপ্রেশন কিংবা সিজোফ্রেনিয়ার মতন মানসিক ব্যাধি, যা পারফিউমের গন্ধেও চাপা পড়ে না। নমস্কার, আমি স্বপ্নাতিক, ফিরে আসছি পরের ভিডিওতে। আর ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।